তো এই কন্টেন্ট গুলো আসলে আমার ফাঁকা এচটিএমএল ফাইল থেকে কিভাবে পাচ্ছে সেটা দেখার জন্য আমরা একটু আমাদের কোড এডিটরে যাই। আমাদের প্রজেক্টটা এই কোড এডিটরে অন করা আছে, তো আমরা এখন পাবলিক ফোল্ডার থেকে সরে গিয়ে একটু সোর্স ফোল্ডারটা ওপেন করার চেষ্টা করি। যে কোনো প্রজেক্টের সোর্সে গিয়ে আমি সবার আগে index.js ফাইলটা খোঁজার চেষ্টা করি। ওইটা আমার প্রজেক্টের এন্ট্রি পয়েন্ট। ওকে, সো আমরা দেখতেছি যে এখানে এই ফাইলটাতে রিয়াক্ট থেকে একটা কিছু ইম্পোর্ট করা, রিয়াক্ট ডম থেকে একটা কিছু ইম্পোর্ট করা, একটা সিএসএস ফাইল ইম্পোর্ট করা এবং অ্যাপ ফাইল থেকে কিছু একটা ইম্পোর্ট করা। রিপোর্ট ভাইটালটা আমরা আপাতত ইগনোর করতে পারি। ওকে, সো ইম্পোর্ট এক্সপোর্ট আই বিলিভ আপনারা সবাই জানেন, যদি না জেনে থাকেন তাহলে আমরা আমাদের লাইভ ক্লাসে এটা নিয়ে ডিসকাশন করব। সমস্যা নেই, ওইখানে আমরা এটা নিয়ে আরো বিস্তর ডিসকাশন করতে পারবো। বাট আই বিলিভ জাভাস্ক্রিপ্টের ক্লাসেই আপনারা ইএস মডিউল বা ES6 ভার্সন যখন শিখতেছিলেন তখনই আপনারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। সো এনিওয়ে, সো আমরা দেখতেছি এখানে রিয়াক্ট ডম থেকে আমরা যেটা ইম্পোর্ট করছি সেটাকে একটা অবজেক্টের মতো আমরা ট্রিট করতেছি, মানে একটা অবজেক্ট আমরা ইম্পোর্ট করছি এবং এই অবজেক্টের ভিতরে ক্রিয়েট রুট নামের একটা মেথড আছে। দেখেন ক্রিয়েট রুট, আমি এক স্টেপ জুম করি যাতে দেখতে সুবিধা হয়। সো ক্রিয়েট রুট মেথডের ভিতরে দেখেন আর্গুমেন্ট আকারে আমরা একটা কাজ করছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এরপরে রুট। এই রুটটা একটু পরিচিত পরিচিত লাগতেছে না? যদি আমরা এখানে index.html টা ওপেন করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এই পুরো index.html এ একটা মাত্র ডিভ আছে, সেটা হচ্ছে আইডি রুট। এই রুটটা আমরা এই ইন্ডেক্সে এই রিয়াক্ট ডমের মধ্যে আমরা চেনাইছি আর্গুমেন্ট আকারে। কিসের জন্য? একটা রুট ক্রিয়েট করার জন্য। আপনাদের সবার খেয়াল আছে না যে আমরা রিয়াক্ট ডম কেন ইউজ করব? আমরা কখনোই ডমে ডিরেক্ট হাত দিব না। ওকে, রিয়াক্ট ডম আমাদের জন্য, আমাদের রিয়াক্ট কোডের সাথে ডমের যে কমিউনিকেশনটা এইটা মেনটেন করবে কে? এই রিয়াক্ট ডম লাইব্রেরিটা। ওকে, সো আমি রিয়াক্ট ডম লাইব্রেরির ভিতরে কাকে চিনে দিচ্ছি? আমার এইচটিএমএল ফাইলে এক্সিস্টিং একমাত্র রুট ডিভ আইডিটাকে, মানে রুটের যে রুট আইডির যে ডিপটা, ওই ডিপটাকে আমরা চিনে দিচ্ছি এবং ও আমার জন্য একটা রুট কানেকশন পয়েন্ট ক্রিয়েট করে রিটার্ন করে, যেটা আমরা এখানে এই কনস্ট্রুক্টের ভিতরে ধরতে পারছি। এই রুট নিজেও একটা অবজেক্ট, এখানে যেটা রিটার্ন করে সেটা নিজে একটা অবজেক্ট। এই রুটের ভিতরে রেন্ডার নামের একটা মেথড থাকে। এটা তো এটা 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 কি কানেকশন পয়েন্ট একটু খেয়াল করেন। রিয়াক্ট ডম রে আমরা আমাদের এইচটিএমএল ফাইলের ডকুমেন্ট থেকে ধরে, মানে ডম থেকে ধরে একটা এন্ট্রি পয়েন্ট চিনাই দিছি যে ভাই আমার একটাই রুট আছে, এই রুটের ভিতরে আমার সব কন্টেন্ট যাবে। দেখেন এটা কিন্তু ফাঁকা ডিভাইডি রুট। এটা চিনাই দিয়ে আমরা কি করলাম? রিয়াক্ট ডমের থ্রুতে আমরা একটা এন্ট্রি পয়েন্ট ক্রিয়েট করলাম। এটা রিয়াক্ট ডমের। এখন এই রিয়াক্ট ডমের এন্ট্রি পয়েন্টের ভিতরে আমরা রেন্ডার নামের একটা মেথড কল করলাম। রেন্ডার মানে আপনারা সবাই জানেন, রিয়েক্টের রেন্ডার মানে একটা আলাদা জিনিস, বাট নর্মালি রেন্ডার বলতে আমরা কিন্তু বুঝি যে এইচটিএমএল লোড নেওয়া। ওকে, এইচটিএমএল সিএসএস লোড নেওয়া ডমে। ওকে, সো আমি এখানে বললাম যে ভাই এই ডমের সাথে আমার যে কি বলে রিয়াক্ট ডমের যে কানেকশনটা আমার এইচটিএমএল ফাইলের সাথে বা ডমের সাথে, ঠিক আছে, ওই এন্ট্রি পয়েন্টে তুমি রেন্ডার করো। রেন্ডার মেথড কল করে আমরা দেখেন স্ট্রিক্ট মোডে কিছু একটা করতেছি। এটা আপাতত ইগনোর করতে পারি আমরা। আমরা জাভাস্ক্রিপ্ট যেমন ইউজ স্ট্রিক্ট আপনার ডিরেক্টিভটা ইউজ করে স্ট্রিক্ট মোডে জাভাস্ক্রিপ্ট লিখতাম, রিয়াক্টে স্ট্রিক্ট মোড ইউজ করার জন্য আমরা এই স্ট্রিক্ট মোডের এই সিস্টেমটা ইউজ করি। ওকে, এটা আপাতত আমরা একটু কমেন্ট আউট করি, প্রবলেম নেই। ওকে, সো এই রেন্ডার মেথডের ভিতরে দেখেন কল করার সময় আমরা আর্গুমেন্ট আকারে এই অ্যাপটা দেখেন যেটা আমরা ইম্পোর্ট করছি অ্যাপ ফাইল থেকে, এই অ্যাপটার এখানে চেনাই দিছি। খেয়াল করেন, বাট এই যে এখানে চেনাই দিছি এটা আমরা একটা এইচটিএমএল সেলফ ক্লোজিং ট্যাগের মতো করে চেনাইলাম না? এইচটিএমএল এলিমেন্টের মতো করে চেনাইলাম না? ওকে, এখন আমরা দেখি আমাদের এই অ্যাপ ফাইলটা আসলে করে কি। ওকে, আমরা যদি এখন আমাদের app.js এই ফাইলটা একটু অন করি যেখান থেকে আমরা ইম্পোর্ট করছি এখানে। ওকে, আমরা যদি কন্ট্রোল চাপ দিয়ে আপনার এখানে এই অ্যাপে ক্লিক করি তাহলে আমরা একই ফাইলে চলে আসবো। যেই ফাংশনটা এখান থেকে ইম্পোর্ট করছি আমরা এখানে, সেই ফাংশনটা হচ্ছে এই ফাংশনটা। দেখেন দিস ইজ এ ফাংশন, এবং এই ফাংশনটাই দেখেন আমরা এই ফাইল থেকে এক্সপোর্ট ডিফল্ট করছি, মানে এই এই ফাংশনটা আমরা এখান থেকে এক্সপোর্ট করছি। index.js এসে আমরা এই ফাংশনটাই ইম্পোর্ট করছি। বাট এই ফাংশনটা দেখেন আমরা ভিন্নভাবে ইউজ করছি। আমরা তো জানি একটা ফাংশন যদি আমরা ইউজ করতে চাই, ধরেন অ্যাপ একটা ফাংশন, এটার ইউজ করার একমাত্র প্রসেস আমরা জানি কি? এইভাবে কল করা, তাই না? ফাংশন তো এইভাবে ইউজ করতে হয়, নাহলে তো আমরা ফাংশনটারে কি করতে পারবো না, ইউজ করতে পারবো না, তাই না? ও যেটা রিটার্ন করবো ওই ভ্যালুটা কোনোদিনও পাবো না, তাই না? ফাংশনের ভিতরে কোড এক্সিকিউট হবে না যদি ফাংশন আমরা কল না করি, তাই না? তো
আমরা এখানে কি করতেছি দেখেন, এই ফাংশনটা আমরা এখান থেকে এক্সপোর্ট করে এখানে ইউজ করতেছি একটা এইচটিএমএল ট্যাগের মতো করে, এইচটিএমএল এলিমেন্টের মতো করে। বাট ওয়াই? বিকজ ইটস নট এ নর্মাল ফাংশন। একটু খেয়াল করে দেখেন, এই ফাংশনটা রিটার্ন করতেছে কি? ও কিন্তু রিটার্ন করতেছে কিছু এইচটিএমএল ট্যাগের মতো, মানে কিছু এইচটিএমএল টাইপ কোড, তাই না? দেখেন, নর্মালি আমরা জাভাস্ক্রিপ্টের কোনো ফাংশন থেকে কি কোনো এইচটিএমএল টাইপ কোড রিটার্ন করতে পারি? আমরা কিন্তু এরর খাবো, তাই না? এই এইচটিএমএল টাইপ কোডটা যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে আপনারা দেখবেন এটা আসলে পিওর এইচটিএমএল না। দেখেন, এই সোর্সটা আমরা কিভাবে চেনাইছি? এই যে লোগো, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। খেয়াল করেন এই লোগোটা কোত্থেকে আসছে? আবার আমরা লোগোর ফাইল থেকে ইম্পোর্ট করছি। এই যে এই লোগোটা, রিয়াক্টের লোগোটা, যে এক্সাক্ট লোগোটা আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি। ওকে, এবং আমরা একটা সিএসএস ফাইল ইম্পোর্ট করছি সিএসএস এর ব্যাপার স্যাপার ইউজ করার জন্য। আমরা দেখছি এটা একটা ফাংশন, এবং ও কিছু একটা রিটার্ন করতেছে যেটা এইচটিএমএল টাইপের কোড, পিওরলি এইচটিএমএল না, বাট এইচটিএমএল টাইপের কোড। এই টাইপের কোডগুলোর আমরা বলতে পারি জেএসএক্স। ওকে, কি বলতে পারি? জেএসএক্স। ওকে, স্পেশাল টাইপের একটা ফরম্যাট। ওকে, এটা এইচটিএমএল না, বাট এইচটিএমএল এর মতো দেখতে, মানে এইচটিএমএল-ইশ কোড বলতে পারি আমরা। ওকে, সো এই ফাংশনটা যেহেতু একটু অন্য টাইপের ফাংশন, নর্মাল ফাংশন এরকম রিটার্ন করলে আমরা এরর খাইতাম, বাট এটা রিটার্ন করতেছে আমরা কোনো প্রবলেম ফেস করতেছি না। রিজন বিং এটা একটা স্পেশাল টাইপের ফাংশন। এই ফাংশনগুলোর আমরা বলতে পারি রিয়েক্টের ভাষায় কম্পোনেন্ট। আমরা একটু আগে ইউআই লেভেল থেকে কম্পোনেন্ট কম্পোনেন্ট বলতেছিলাম না? কোড লেভেল থেকে, কোড আমরা যে হাতে কোড করব এখন, হ্যাঁ, কোড লেভেল থেকে কম্পোনেন্ট বলতে আমরা স্পেশাল টাইপের কিছু ফাংশনটা বোঝাই। সবসময় মনে রাখবেন, আমরা একটু লিখি, এ কম্পোনেন্ট মাস্ট হ্যাভ থ্রি, কি বলে, গুণাগুণ বা বৈশিষ্ট্য, বা আমরা এটা বলতে পারি এ কম্পোনেন্ট মাস্ট ফিল আপ থ্রি ক্রাইটেরিয়াস বা সামথিং। ওকে, ক্রাইটেরিয়াস বা সামথিং। ওকে, বানান ভুল হচ্ছে, ক্রাইটেরিয়াস বানান নিজেই ভুলে গেছি। আচ্ছা, এনিওয়ে, তাহলে তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে একটা কম্পোনেন্ট হইতে হইলে, যে কোনো কিছু। এ কম্পোনেন্ট মাস্ট বি এ ফাংশন। ওকে, এ কম্পোনেন্ট মাস্ট বি এ ফাংশন। আমরা যখন ক্লাস বেসড কম্পোনেন্ট নিয়ে শিখবো তখন এটা একটু ডিফার করবে, বাট আপাতত আপাতত আমরা বিগিনার লেভেল থেকে, বিগিনিং লেভেল থেকে এটা মাথায় রাখতে পারি, এবং আপনাদের কাজের 99.99% জায়গায় আপনারা ফাংশনাল কম্পোনেন্ট ইউজ করবেন এখন। ওকে, যদি পুরোনো কোনো প্রজেক্টে কাজ করতে না হয়। এনিওয়ে, সো কম্পোনেন্টের একটা ফাংশন হওয়া লাগবে। দ্যাট ফাংশন শুড রিটার্ন সামথিং। ওই ফাংশনটা কিছু একটা রিটার্ন করতে হবে, কারণ অনেক ফাংশন আছে জাভাস্ক্রিপ্টে যারা রিটার্ন না করলেও হয়, তাই না? আমরা কিছু রিটার্ন নাও করতে পারি একটা ফাংশন থেকে, বাট কম্পোনেন্ট, যে ফাংশনটা কম্পোনেন্ট, ওই কম্পোনেন্ট ফাংশনটা কিছু না কিছু রিটার্ন করতে হবে। কারণ এই কিছু না কিছু বা এই সামথিং এর আবার কিছু একটা গুরুত্ব আছে। দ্যাট সামথিং, এটা আমরা কপি করে নিয়ে আসি। দ্যাট সামথিং মাস্ট বি সাম এইচটিএমএল ইশ কোড, বা এটার আমরা বলতে পারি কি জেএসএক্স, যেটা আমরা মাত্র শিখলাম। তার মানে একটা কম্পোনেন্ট হওয়ার জন্য যে কোনো কিছুর তিনটা শর্ত পূরণ করতে হবে। কম্পোনেন্ট অবশ্যই অবশ্যই একটা ফাংশন হতে হবে, সেই ফাংশনটা কিছু একটা রিটার্ন করতে হবে, এবং সে যেটা রিটার্ন করবে এটা হইতে হবে কিছু এইচটিএমএল টাইপ কোড, বা আমরা বলতে পারি জেএসএক্স কোড। এই অ্যাপটার দিকে একটু খেয়াল করেন। এই অ্যাপটা একটা ফাংশন, প্রথম ক্রাইটেরিয়াটা চেক মার্ক করলো, পূরণ করলো। এই অ্যাপটা কিছু একটা রিটার্ন করতেছে, দেখেন ও রিটার্ন স্টেটমেন্ট আছে। সেকেন্ড, আমার ক্রাইটেরিয়া পূরণ হইলো। থার্ড যে ক্রাইটেরিয়াটা, এই যে রিটার্নটা করবে, এই রিটার্ন করা করতে হইতে হবে এইচটিএমএল টাইপ কোড। আমরা দেখতে পাচ্ছি একটা এইচটিএমএল টাইপ কোড, এবং এটা আমরা বলতেছি জেএসএক্স। তার মানে এই অ্যাপটা এই তিনটা শর্তই পূরণ করছে। তার মানে এই ফাংশনটা একটা নর্মাল ফাংশন না, দিস ফাংশন ইজ এ কম্পোনেন্ট ফাংশন। ওকে, এই ফাংশন গুলোরে বলা হয় কম্পোনেন্ট। তো তিনটা রোল আমরা ভালোভাবে একটু মাথায় রাখবো। যখন আমরা এই টাইপের কোড দেখবো, আস্তে আস্তে আমরা পরিচিত হয়ে যাবো রিয়েক্টে কোড করতে করতে কম্পোনেন্টের সাথে। বাট নর্মাল ফাংশন এবং কম্পোনেন্ট ফাংশনের মধ্যে এইটাই হচ্ছে আমাদের মেইন পার্থক্য। ওকে, তাইলে এই ফাংশন গুলারে যদি আমরা ইউজ করতে চাই, একটা ফাংশন ইউজ করার একমাত্র উপায় কি? কল করা। বাট এই ফাংশন গুলোরে আমরা এইভাবে কল করব না, এইভাবে আমরা প্যারেনথেসিস দিয়ে কল করব না। এইটারে কল করতে হবে, দেখেন এর যেহেতু স্পেশাল টাইপের ফাংশন এবং রিটার্ন করতেছে কি, দেখেন জেএসএক্স বা এইচটিএমএল টাইপের কোড। এই ফাংশন গুলাকে কল করতে হয় এইচটিএমএল এর এলিমেন্টের মতো করে। ওকে, রিঅ্যাক্টের এটা একটা রুল।
তো দেখেন এই যে আমরা অ্যাপটা ইম্পোর্ট করছি একটা ফাংশন, এবং এখানে আমরা এইচটিএমএল ট্যাগের মতো করে কল করছি, এটা অ্যাকচুয়ালি এই ফাংশনটাকে মানে ইউজ করছি এইচটিএমএল ট্যাগের মতো করে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই ফাংশনটাকে কল করছে। এই ইন্ডেক্স ডট জেএস আমরা যে অ্যাপটাকে এইভাবে ইউজ করছি এইচটিএমএল এলিমেন্টের মতো করে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই ফাংশনটাকে ইনভোক করছে বা কল করছে। প্রমাণ কি জানেন? এটা আমি একটু মিনিমাইজ করে পাশাপাশি রাখি, একটা জিনিস দেখাই আপনাদের। এটা স্ক্রিনের লেফটে রাখি আর আমরা আমাদের ব্রাউজারটা স্ক্রিনের রাইটে রাখি। ওকে, ব্রাউজারটা একটু ছোট করে দিই। ওকে, সো এখন আমরা দেখতে পারবো, দেখেন আমার অ্যাপের থেকে আমরা যা রিটার্ন করছি, দেখেন একটু খেয়াল করেন, আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল ফাঁকা, বাট আমরা দেখতে পারতেছি কি আমাদের রিয়াক্ট প্রজেক্টের যে ভিউটা, ঠিক আছে, ওইখানে আমরা দেখতে পারতেছি ডমে অনেক এলিমেন্ট আছে, ছবি আছে, পি ট্যাগ আছে, এ ট্যাগ আছে, তাই না? এবং আমরা যদি ইন্সপেক্ট দিই এবং এলিমেন্টে যাই, আমরা কিন্তু এলিমেন্টেও দেখতে পারবো, দেখেন সবকিছু আছে এখানে, দেখছেন প্রত্যেকটা জিনিস আছে, এই যে পি ট্যাগ আছে, এ ট্যাগ আছে, দেখছেন। বাট আমরা যদি ভিউ পেজ সোর্সে যাই, আমরা দেখবো যে আমার পেজ সোর্স হচ্ছে এই এসটিএমএল পেজটা, ফাঁকা এসটিএমএল পেজটা, এটা। আমরা ইন্ডেক্স ডট জেএসপি কি করতেছি দেখেন, আমরা রিয়াক্ট ডমের থ্রুতে আমার এই ফাঁকা এইচটিএমএল ফাইলটা, যেটা আমার একমাত্র এলিমেন্ট বডির ভিতরে, তাই না, ওই এইচটিএমএল এলিমেন্টটা ধরে আমরা একটা রুট ক্রিয়েট করতেছি। তার মানে কি, একটা মিডিয়াম ক্রিয়েট করতেছি। আমার রিয়াক্ট ডমটাকে আমি আমার এইচটিএমএল ফাইলের রুটটাকে চেনাই দিলাম, এইচটিএমএল ফাইলের সাথে একটা লিঙ্ক করালাম, মানে ডমের সাথে একটা লিঙ্ক করালাম, কার? রিয়াক্ট ডমের, ওটার আমরা বলতেছি রুট। তো ওই রুটের ভিতরে আমরা রেন্ডার করতেছি, ওই রুটের ভিতরে আমরা কন্টেন্ট দিতেছি। রেন্ডার মানে কি বলছি না একটু আগে, এইচটিএমএল সিএসএস কে লোড করা। আমি বললাম ভাই তুমি রেন্ডার করো কাকে, এরপর আমি বললাম অ্যাপ ফাংশনটাকে চেনাই দিলাম। দেখেন অ্যাপ ফাংশনটাকে আমি কিভাবে চেনাইলাম, একটা এইচটিএমএল এলিমেন্টের মতো করে চেনাইলাম, মানে এই ফাংশনটাকে আমরা কল করলাম এইভাবে, দেখেন সরি, এই যে এইভাবে। তার মানে তার মানে আমরা যদি এখন এই অ্যাপ ফাংশনটার দিকে তাকাই একটু, দেখেন এই অ্যাপ ফাংশনটাকে কিন্তু আমার এই ইন্ডেক্সটা চেনে, ইন্ডেক্স ডট জেএস রুটটা চেনে, মানে আমার ডম এবং আমার রিয়াক্ট কোডের যেই কানেকশনটা, ওই কানেকশনটা শুধু অ্যাপটা চেনে, তাই না? এখন আমরা যদি অ্যাপের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাপের ভিতরে আমরা যা রিটার্ন করছি, একটু খেয়াল করেন, আমরা যা রিটার্ন করছি, দেখেন একটা হেডার, একটা ইমেজ, লোগোটা কোনটা? এই যে রিয়াক্টের লোগো। একটা পি ট্যাগ, দেখেন এডিট সামথিং, এই যে এডিট সামথিং, এক্সাক্ট সেম টেক্সট। এ ট্যাগ লার্ন রিয়াক্ট, লার্ন রিয়াক্ট। তার মানে এই ফাঁকা এইচটিএমএল ফাইলে এই কন্টেন্ট গুলো কিভাবে আসতেছে, এই অ্যাপ কম্পোনেন্ট যা রিটার্ন করতেছে বা অ্যাপ ফাংশনটা যা রিটার্ন করতেছে, ওই এইচটিএমএল জিনিস, ওই এইচটিএমএল এলিমেন্ট গুলো আমার এই ডমের ভিতরে বা এই ফাঁকা ডি বাই ডি রুটের ভিতরে ইনজেক্ট হচ্ছে। কিভাবে? এই ডি বাই ডি রুটটা আমরা রিয়াক্ট ডমের থ্রুতে এখানে চেনাইছি, এই রুটের ভিতরে আমরা অ্যাপের যে কন্টেন্ট বা অ্যাপ যেটা রিটার্ন করছে, ওই রিটার্ন ভ্যালুটা এখানে চেনাইছি এই কানেকশন জায়গাটাতে, রিয়াক্ট ডম এবং মানে আমার রিয়াক্ট কোডের যে কানেকশন পয়েন্টটা আপনার। ওকে, তো ডমের ভিতরে আমি শুধুমাত্র আমার এই অ্যাপের কন্টেন্ট গুলো চেনাইছি, অ্যাপে রিটার্ন করা ভ্যালুটা চেনাইছি। প্রমাণটা কি দেখেন, আমি যদি ইন্সপেক্ট করি এলিমেন্টে, যে দেখেন এই যে দেখেন ডি বাই ডি রুট, কোন রুট? এইচটিএমএল এর রুট, এই যে এটা কিন্তু ফাঁকা, কিন্তু এই ফাঁকা রুটটা ধরে আমরা এখানে কি করছি, এই জায়গাটাতে এই রুট বানায় রেন্ডার করছি না, ইনজেক্ট করছি না, কারে? অ্যাপের যে রিটার্ন করা ভ্যালু ওইটারে। এবার দেখেন অ্যাপের রিটার্ন করা ভ্যালু কি, এই যে ডিপ ক্লাস অ্যাপ, দেখছেন এই যে হেডার, দেখছেন ক্লাস অ্যাপ হেডার, এই যে অ্যাপ হেডার, খেয়াল করছেন এক্সাক্ট নেম, এই যে এক্সাক্ট নেম। এখন আপনারা বলতে পারেন ভাই এখানে ক্লাস, এখানে ক্লাস নেম কেন? কারণ আপনারা সবাই জানেন জাভাস্ক্রিপ্টে ক্লাস, এই যে ক্লাস, এটার নিজস্ব একটা ভ্যালু আছে। ওকে, এটা কিন্তু ওপির যে ক্লাস বা অবজেক্ট বানানোর জন্য যে মানে ক্লাস, ওই ক্লাসটা হচ্ছে এই ক্লাস। সো এটা যাতে কনফিউজিং না হয় বা মিক্স আপ না হয়, এই জন্য, যেহেতু এটা জেএসএক্স কোড, কমপ্লিটলি এইচটিএমএল কোড না, এই জন্য আমরা এইচটিএমএল এর ক্লাসটারে যখন কম্পোনেন্টের ভিতর থেকে রিটার্ন করি, জেএসএক্স আকারে লিখি, তখন এইচটিএমএল এর ক্লাসটা আমরা জাস্ট ক্লাস নেম লিখি, দ্যাটস ইট। একই কাজ করে, ও জাস্ট সিএসএস এর কাজটা করে। মানে আপনার এই যে ইম্পোর্ট করছি আমরা app.css থেকে, এই ক্লাস নেমটা আমরা চেনাইছি, এই স্টাইলটা পাচ্ছে। প্রমাণ কি, আমরা যদি app.css চাই, দেখেন এই যে টেক্সট অ্যালাইন সেন্টার, দেখেন এটা কিন্তু পুরোটা সেন্টারে। যদি আমি টেক্সট অ্যালাইন দিই লেফট, একটু খেয়াল করেন, সেভ দিই, কিছু হইলো না। কেন হইলো না, একটু রিফ্রেশ দিই। আচ্ছা,
আই বিলিভ, আচ্ছা এখানে তো লোগো টোগো সব আছে, টেক্সট লাইন দিয়ে কি সবকিছু সম্ভব? আমরা একটা কাজ করি, টেক্সট লাইন সেন্টার থাক, আমরা কালার দিয়ে, এটা তো ইনহেরিট করে তাই না, কালার আমরা করে দিই ধরেন অ্যাকোয়া। আচ্ছা সামহাও কি এটা পাচ্ছে না, কালার কি ইনহেরিট করে? সিএসএস আমি নিজেই একটু ডস খাইছি। আচ্ছা যাই হোক, আমরা অন্য একটা স্টাইল দিই, ক্লাস টাইম অ্যাপ তাই না, অ্যাপ হেডার। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা অ্যাপ লোগোটার হাইট দিছে না, একটু বাড়াই দিই। এই যে অ্যাপ লোগোটা এখানে ইউজ করছি, যেখানে এই যে ক্লাস টাইম অ্যাপ লোগো, এই যে ইমেজটা, এই যে এই ইমেজটা, ওকে। তাহলে আমরা অ্যাপ লোগোর হাইটটারে আমরা 60 করি, 60 করে সেভ দিই। দেখেন এই যে, খেয়াল করছেন লোগোর সাইজটা কিন্তু বড় হয়ে গেছে। তার মানে আমরা সিএসএস এ যেভাবে স্টাইল করতাম, এইখানে সেম ভাবে আমরা ক্লাসের জায়গায় জাস্ট ক্লাস নেম দিই, সিএসএস ফাইল থেকে ওই পার্টিকুলার ক্লাস নেম অনুযায়ী কি করে স্টাইলগুলো অ্যাপ্লাই হয়। ওকে দ্যাটস ইট। এবং এই কন্টেন্ট গুলো দেখেন এখানে কিন্তু ইনজেক্টেড রুটের ভিতরে, একটু খেয়াল করেন, রুটের ভিতরে অ্যাপ, এই অ্যাপ, এই ডিপটা, এর ভিতরে হেডার, এই যে হেডার, এই হেডারের ভিতরে আমার কি এই যে ইমেজ, এই যে পি ট্যাগ দেখছেন, এই যে এক্সাক্ট পি ট্যাগ, এই যে কোড ট্যাগ দেখছেন, এই যে পি ট্যাগের ভিতরে কোড ট্যাগ, এই যে, এই যে কোড দেখছেন, এরপরে আমার এ ট্যাগ, এই যে এটা। তার মানে আমার এই অ্যাপ কম্পোনেন্টের বা অ্যাপ ফাংশনের যে রিটার্ন করা ভ্যালু, ওই ভ্যালুটা আমরা আলটিমেটলি এই ডি বাই ডি রুটের ভিতরে ইনজেক্ট করতেছি কিসের থ্রুতে, এই ইন্ডেক্স ডট জেএস এর এই যে কানেকশনের থ্রুতে। রিয়াক্ট ডম একটা কানেকশন তৈরি করছে এই ডি বাই ডি রুটের মাধ্যমে, ওই কানেকশন আমি বলতেছি ভাই আমার অ্যাপের যে রিটার্ন করা ভ্যালু ওইটা তুমি ডমে ইনজেক্ট করো, ওইটা তুমি এই ফাঁকা ডিবের ভিতরে রুটের ভিতরে ইনজেক্ট করো। ওকে, এই জন্য আমরা পেজ সোর্সে দেখতে পারতেছি এইচটিএমএল ফাইলের যেই কন্টেন্টটা যেটা ফাঁকা, বাট যখন আমার জাভাস্ক্রিপ্ট এনেবল হচ্ছে আমার ডমের ভিতরে বা ব্রাউজারের ভিতরে, তখন আমার এই এই কানেকশন পয়েন্টটা, এই কানেকশন পয়েন্টটা এই ফাঁকা ডিভের ভিতরে আমার অ্যাপের রিটার্ন করা যা ভ্যালু আছে ওই জেএসএক্স গুলারে এইচটিএমএল আকারে ইনজেক্ট করতেছে। দেখেন এই যে ডি বাই ডি রুটের ভিতরে সবকিছু, এই যে এই অ্যাপ থেকে যা রিটার্ন করা এই পার্টিকুলার এই এলিমেন্ট গুলাই বা এই জেএসএক্স গুলাই বা এইচটিএমএল গুলাই কিন্তু এখানে ইনজেক্ট করা রুটের ভিতরে। এইভাবে আমরা এইচটিএমএল পেজ থাকা থাকা সত্ত্বেও কি করতে পারতেছি, আমার ব্রাউজারের ভিতরে এলিমেন্ট দেখতে পারতেছি, এইচটিএমএল দেখতে পারতেছি কিভাবে, এই অ্যাপের থ্রুতে। তাহলে কানেকশন পয়েন্ট সবার কাছে ক্লিয়ার? ফাঁকা ডিভ আইডি যেটা ছিল ওই রুট আইডি ধরে আমরা ডিরেক্ট ডমের সাথে কানেকশন পয়েন্ট ক্রিয়েট করছি। কানেকশন পয়েন্ট ক্রিয়েট করার পরে আমাদের যে অ্যাপ ডট জেএস আছে, এই জেএসটারে আমরা অ্যাপ ডট জেএস যে ফাইলটা এটার এখানে ইউজ করছি কিভাবে, যেহেতু একটা স্পেশাল টাইপের ফাংশন এই জন্য এটা আমরা নর্মালি প্যারেন্থেসিস দিয়ে কল করতে পারবো না। আমরা কিভাবে কল করব, আমরা এইচটিএমএল এলিমেন্টের মতো করে কল করব। ওকে, এবং এটা যে কল হয়েছে এর প্রমাণ কি, আমরা একটা জিনিস বোঝান, একটা কম্পোনেন্ট, সরি কম্পোনেন্ট বাদ দেন, একটা ফাংশন যদি কল না হয় কখনো তার রিটার্ন এক্সিকিউট হওয়া সম্ভব? এটা কি এক্সিকিউট হওয়া সম্ভব? কোনোদিনও সম্ভব না, তাই না? তার মানে এই যে রিটার্ন করা ভ্যালুটা আমরা এইখানে দেখতে পাচ্ছি রুটের ভিতরে পুশ হইলো, এই রেন্ডারের ভিতরে যে আসলো এইখানে পুশ হইলো, কিভাবে পুশ হইলো? নিশ্চয়ই এই রিটার্ন করা ভ্যালুটা পাওয়ার জন্য আমার অ্যাপটারে কল করতে হয়েছে বা অ্যাপটা কল হইতে হয়েছে। তার মানে এই যে এইভাবে লিখছি আমরা এইচটিএমএল এলিমেন্টের মতো করে, এইটি আসলে আলটিমেটলি অ্যাপ কম্পোনেন্টারে বা অ্যাপ ফাংশনটাকে কল করা হচ্ছে। তার মানে একটা কম্পোনেন্টকে কল করতে হয় কিভাবে, এইভাবে এইচটিএমএল ট্যাগের মতো করে, সেলফ ক্লোজিং এইচটিএমএল ট্যাগের মতো করে আমরা একটা নর্মাল কম্পোনেন্টকে কল করতে পারি। আমরা আবার সেলফ ক্লোজিং বাদেও কম্পোনেন্ট কল করতে পারি, এটা আমরা দেখবো। বাট মোদ্দা কথা হচ্ছে কম্পোনেন্টকে আমরা প্যারেন্থেসিস দিয়ে কল করি না, আমরা এইচটিএমএল এলিমেন্টের মতো করে ইউজ করে কল করি। আরো যদি আমরা ব্যাখ্যাতে চাই তাহলে আমরা দেখবো, আমরা যদি কনসোলে তাকাই এবং এখানে জাস্ট অ্যাপের ভিতরে রিটার্ন করার আগে আমরা যদি একটা লগ দিই, আই এম বিং কল, একটা জিনিস খেয়াল করেন, যদি আমার অ্যাপ ফাংশনটা কখনো কল না হয়, এটার মাধ্যমে যদি কল না হয়, তাহলে কিন্তু আমরা কোনোদিনও এই কনসোল ডট লগটা দেখতে পারবো না, তাই না? এই ভিতরের কোডটা এক্সিকিউট হবে না, তাই না, যদি অ্যাপ ফাংশনটা কল না হয়। এবার যদি আমি সেভ দিই, দেখেন এই যে অ্যাপ জেএস এর 5 নম্বর লাইন থেকে, এই যে 5 নম্বর লাইন থেকে আই এম বিং কলড। তার মানে আমরা প্রমাণ পাচ্ছি যে অ্যাপ ডট জেএস থেকে আসলে আমার রিটার্ন করা ভ্যালুগুলো আসতেছে এবং এই ফাংশনটা আলটিমেটলি কল হচ্ছে কোথা থেকে, এইখান থেকে, বাট একটু ডিফারেন্ট স্টাইলে। সো কম্পোনেন্ট নিয়ে আমরা ঠিক নেক্সট ক্লাসে বা নেক্সট লেকচারে আরো বিস্তারিত কথা বলবো।